দেখছেন যে নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, কোটা সংস্কার আন্দোলন নিয়ে আপনারা বেশ কিছুদিন ধরে আমাদের সংবাদ দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু বলি যে সরকারি চাকরিতে 56% কোটা ছিল, এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা, 1% পদ প্রতিবন্ধী। এবং এই নিয়ে যে কোটা সংস্কারের একটা আন্দোলন চলে আসছে, সে নিয়ে আজকে আমরা আমাদের হ্যাপেনিং পয়েন্ট সাজিয়েছি। এই নিয়ে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। 2018 সালে 4 অক্টোবর কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি বছরের 5 জুন 6 জনের দায়ের করা রিট আবেদনের শুনানি করেন হাইকোর্ট এবং কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 9 জুন রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে এবং 10 জুলাই কোটা বহালে হাইকোর্টের রায়ের ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ। এই নিয়ে যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পর্যায়ে, এবং সেই আন্দোলন গতকালকে এবং সাংঘর্ষিক রূপ আমরা দেখেছি। এ নিয়ে আমাদের অতিথির সঙ্গে আজকে আমরা পুরো পয়েন্ট জুড়ে কথা বলবো। অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন, অধ্যক্ষ বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অতিথি হিসেবে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। একটা তথ্য আমি আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম একদম শুরুতেই, কোটা নিয়ে এই যে আন্দোলনটা চলছে এবং হাইকোর্টের রায়ের পরও যে আন্দোলনটা চলমান ছিল, এর একটা সাংঘর্ষিক রূপ আমরা দেখতে পেলাম। ছাত্ররা আসলে কেন আন্দোলন করছে, আপনার কাছে যদি শুরুতেই জানতে চাই। ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় দর্শক শ্রোতা। যখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো এই ছাত্ররা আন্দোলন করছে দেশের কোটা সংস্কার নিয়ে, ঠিক এই সময় স্টুডিওতে আমরা কথা বলছি কোটা নিয়ে। এখানে আমাদের ছাত্রদের প্রত্যাশা এবং প্রাপ্তির ভিতরে মিল নাই, সেই জন্যই তাদের ভিতরে অসন্তোষ জন্মগ্রহণ করেছে। আপনি যেমনটি বলেছিলেন, আমি একটি কলেজের অধ্যক্ষ, বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। আমার কলেজে স্কুলে এই মুহূর্তে ষান্মাসিক পরীক্ষা চলছে এবং প্রিটেস্ট পরীক্ষা চলছে। প্রিটেস্ট পরীক্ষা দিচ্ছে এইচএসসির ছাত্রছাত্রীরা। গতকাল তাদের সঙ্গে আমি যখন কথা বলি, এই আভাসটা, এই বাতাস তাদের গায়েও লেগেছে। কারণ তাদেরকে বললাম, বাবারা সুন্দর করে পরীক্ষা দাও। আপনি যেমনটি বলেছিলেন 56% কোটা এবং 44% হচ্ছে উন্মুক্ত। তো বলছে, স্যার আমরা এত পরিশ্রম করে যদি উন্মুক্ত এই 44%-এর জন্য পরিশ্রম করি, তাহলে চলবে কেমন করে? এটা আমাদের পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। কোটা সংস্কারের জন্য আন্দোলন করা হচ্ছে, কোটা বাতিলের জন্য কিন্তু আন্দোলন করা হয়নি। আমরা যদি একটু ডিপ কনসার্ন হই, যে আপনি যেমনটি বলেছিলেন 2008-এ মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন, নির্বাহী আদেশে এটা বন্ধ করা হয়েছিল। আবার এই বছরে সেখানে কেস টেক আপ করা হয়েছে। কেস টেক আপের উপর ভিত্তি করে আপিল বিভাগ যে আমাদের রায় দিয়েছে, সংসদের আর্টিকেল 104 104 ধারা মোতাবেক আপিল বিভাগের এই অথরিটি আছে। এটাকে বলে মেলিসিন অফ ল। দেশের কখনো কোনো পরিস্থিতিতে যদি আমাদের কখনো ডিসহারমোনি বা সঠিক বিচার না পায়, তখন আপিল বিভাগ এই ধরনের রায় দিতে পারেন। অতীতেও আমরা দেখেছি 1978 সালে যেমন ডক্টর প্রফেসর ছিলেন নুরুল ইসলাম সাহেব, ওনার চাকরি থেকে অব্যাহতি করা হয়েছিল, কিন্তু এই মেডিসিন লতে তাকে আবার চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। বাট এইটাই কিন্তু সমস্যার সমাধান নয়। আমরা অ্যাপিলে বা কোর্টের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, সেটা কোর্টে অপমাননার সামিল হয়ে যায় একজন সচেতন ব্যক্তি হিসেবে। বাট দীর্ঘদিন এডুকেশন সেক্টরে থাকা অবস্থায় একজন প্রাক্তন অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং বর্তমান বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে আমি আপনাদের শুধু এইটুকুই বলবো যে আমাদের বাচ্চারা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করে। বিশ্বের অনেক দেশেই কোঠা আছে, এটা পরিমার্জন এবং সংশোধন করা হয়। তা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেই সংসদেও বলেছিলেন, বা এটা যে পরিবর্তন হবে কি হবে না, ওটা কিন্তু তিনি তেমন কিছু বলেন নাই। তা এই মুহূর্তে আমাদের যে যারা বৈষম্যের বিরুদ্ধে বা মেধার পক্ষে কথা বলছে, আমি তাদের সাথে সহানুভূতি প্রকাশ করছি। কারণ মেধার প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত। প্রকৃত মেধার মূল্যায়ন না হলে মেধাটা দেশের বাইরে চলে যাবে। আমাদের দেশের বেস্ট লর্ড যখন দেশের বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে বিশ্বে কন্ট্রিবিউট করছে, তখন আমাদের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি বঞ্চিত হচ্ছে। এই লাল সবুজের পতাকা তাদের থেকে বঞ্চিত হচ্ছে। আবার দেশ স্বাধীন করার জন্য যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তাদেরকে অবদান আমরা অস্বীকার করি না, কিন্তু সময়ের প্রেক্ষিতে তাদের স্থানকাল পাত্র হিসাবে কোটা
পরিমার্জন সংশোধন করা হয়। অনেক ক্ষেত্রে কিন্তু কোঠা নাই। আপনি যেমনটি বলছিলেন 56%, এটা কিন্তু 56% ছিল না। দেশ 1972 সালে স্বাধীন হওয়ার পর কোঠা ছিল মুক্তিযোদ্ধা কোঠা, নারী কোঠা এবং জেলা কোঠা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 1982 সালে এসছে আপনার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গঠি 5% এবং 2012-এ এটা এসছে 1% প্রতিবন্ধী কোঠা। তো এটা যখন এসছে, আমাদের কিন্তু যখন রাজনীতিবিদ, দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ কথা বলেন, তখন 30 লক্ষ শহীদের কথা বলেন, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের কথা বলেন, তাদের জন্য কিন্তু কোনো কোঠা নাই। কিন্তু তাদেরকে আমরা শ্রদ্ধার জায়গা থেকে কখনো অশ্রদ্ধা করছি না। তা আমাদের প্রকৃত দেশের আদর্শ সন্তানদের মানুষ করার জন্য যেটা প্রয়োজন, সেই দৃষ্টিকোণ থেকে এই মেধার দাবিটা যৌক্তিক। একটু শিক্ষকদের দিকে যদি দৃষ্টিটা ফিরিয়ে নিতে চাই স্যার, আপনি নিজেও শিক্ষক। আমরা শিক্ষকদের আন্দোলন আসলে গত কিছুদিন ধরে এই শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি দেখে আসছি। প্রত্যয় স্কিম বাতিলের জন্য তারা আন্দোলন করে আসছেন এবং গতকালকে যে আমরা ঘটনাটা দেখলাম, শিক্ষার্থীদের সাথে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ ঘটে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বিভিন্ন ক্যাম্পাসে। সেখানে শিক্ষকরা কি তাদের আন্দোলনটা একটু সময়ের জন্য স্থগিত রেখে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়ে বা একটা আলোচনার জন্য একটা পরিবেশ তৈরি করতে পারতেন কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ। শিক্ষকদের মেন দায়িত্ব এটা পেশা নয়, এটা হচ্ছে ব্রত। এক কোটেশনে বলা হয়েছে, শিক্ষকরা বাঁচেন মোমবাতির মতো, নিজে জেলে অন্যকে আলো দান করে। তা আজকে যে আমাদের দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা আন্দোলন করছে বা ডিসহারমোনিতে জড়িয়ে পড়ছে, এটা ভেরি ওয়েল ইট ইজ পসিবল টু কন্ট্রোল বাই টিচার্স ইফ দে ডিজার্ভ। কারণ একটা টিচার কিন্তু এই কোমলমতি শিক্ষার্থীদের পথ দেখান এবং তাদের পথ দেখানোর জন্য তাকে ইগনাইট বা সুইচ অন করেন। আই মিন এপিজে আবুল কালাম, ইন্ডিয়ান এক্স প্রেসিডেন্ট, ওনার একটা বই আছে ইগনাইট। এই ইগনাইটের অর্থ হচ্ছে যে বাচ্চা বা কোমলমতি বা টিন এজের ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের ভিতরে প্রেরণামূলক বক্তব্য দিয়ে পথ নির্দেশনা দেখিয়ে দিতে হবে। তাহলে কিন্তু ওই ছেলে বা ওই সন্তান বা ওই শিক্ষার্থী এরা জীবনে প্রতিষ্ঠিত হবেই। শিক্ষাটা জিনিসটা কি, যেটা মানুষকে শেকড় থেকে শিখরে ওঠার মাধ্যম। এই শেকড় থেকে শিখরে ওঠার মাধ্যম যেমন শিক্ষা, এবং কোনটা সঠিক কোনটা বেঠিক, ন্যায় অন্যায় বিচার করার দায়িত্ব, এটা শিক্ষার মাধ্যমে শিখতে হয়। এটা শিক্ষার্থীদের শিখিয়ে দেন কারা? শিক্ষকরা। এই শিক্ষকরা তারাও কয়েকদিন আগে আন্দোলনে ছিলেন, তাদের আন্দোলনে পিছিয়ে গেছে। এই পিছিয়ে যাওয়ার পরে তারা যদি এই বাচ্চাদের মোটিভেট না করে, যদি তাদের স্বার্থ উদ্ধার করার জন্য এই বাচ্চাদের নেগেটিভ ওয়েতে প্রভাবিত করেন, তাদেরকে ইনসেন্টিভ দেন, কারণ দেখা যাচ্ছে যে কোনো আন্দোলন, কোনো কিছুর পিছনে কোনো অশুভ শক্তি জড়িত থাকে যদি সেটা নেগেটিভ দিক দিয়ে হয়। তা এই হঠাৎ করে গতকাল যেমন একটা স্লোগান ছাত্ররা দিয়েছে, জামাত রাজাকার রাজাকার বলে, ইট ইজ ভেরি মানে টোটালি হিট, মানে বাংলাদেশের জন্য খুব ঘৃণ্য ওয়ার্ড। এই ওয়ার্ডটা আন্ডার হুইচ সার্কমস্টান্সেস এই স্টুডেন্টদের বেরিয়ে এসছে। দেন ঢাকা ইউনিভার্সিটি, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, অক্সফোর্ড বলা হয়, ভিসি প্রফেসর মাকসুদ কামাল স্যার হঠাৎ করে একটা মিটিং করলেন। মিটিংয়ের ভিতরে 2 প্রভিসি রেজিস্ট্রার ছিলেন এবং অন্যান্য হলের প্রবেশটা ছিলেন। ওনারা কিন্তু যখন এই আন্দোলনগুলো ছিল তখন কিন্তু অন গ্রাউন্ডে যে ছেলেগুলো মার আমরা এই বিষয়ে আরো শুনবো। আসলে শিক্ষকরা আসলে প্রতিনিয়তই আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত যে আন্দোলনগুলো হয়েছে তারা শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত এসে দেখা যাচ্ছে যে তারা স্ব জায়গায় আসলে আন্দোলন করছেন তাদের স্ব অধিকার আদায়ের জন্য। এ বিষয়ে আমরা আরো কথা বলবো। তবে দর্শক, আমাদের এই আয়োজনের ফাঁকে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমাদের সাথেই নিশ্চয়ই থাকবেন।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন, এবং আজকে আমরা কথা বলছিলাম আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়গুলো। স্যার, আমরা বিরতি যে আবার আগ মুহূর্তে আসলে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কথা বলছিলাম, শিক্ষকদের আন্দোলন নিয়ে কথা বলছিলাম, এবং সর্বোপরি এখন যদি বলি যে আন্দোলনে এই পর্যায়ে এসে শিক্ষকের অবস্থান এবং সেই সাথে যে ছাত্র সংগঠনগুলো আছে, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো, তারা কি আরেকটু নমনীয় হতে পারতেন কিনা, এই বিষয়ে একটু জানতে চাই। আপনি কিছুক্ষণ আগে একটা স্লোগানের কথা বলছিলেন যে ছাত্রদের যে কোটা বিরোধী ছাত্র সংগঠন, তারা স্লোগান দিয়েছে যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমি পুরো স্লোগানটি আসলে আপনার সামনে বললাম, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথমত, আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার যাচাইয়ের জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন, এটা পজিটিভ। কিন্তু এই আন্দোলনটা যেহেতু কোমলমতি শিক্ষার্থীরা করছেন, এইটা স্টেক হোল্ডার কারা, ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস কারা? কোনো দেশের ধ্বংস করতে গেলে সে দেশের শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করতে হয়। আমি চাই না যে আমার ছেলে, আমি আর্মি অফিসার ছিলাম সেই কারণে উনি আর্মি অফিসার হোক, আমার ছেলে তার যোগ্যতা অনুসারে যদি আর্মি অফিসার সিলেকশন পেতে হয় সেজন্য হোক। সেই দৃষ্টিকোণ থেকে যে কোঠা একজনের নির্দিষ্ট ব্যাপার না। আর এখন এই দৃষ্টিকোণ থেকে আমাদের এখানে যে স্লোগানগুলো এসছে, এটা নিয়ে আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে। সেখানে একটু আগে আমাদের সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল জনাব ওবায়দুল কাদের সাহেব, উনি স্টেট বলেছেন যে স্টুডেন্টদের আবেগ ও সহানুভূতির প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা আছে। তাহলে স্টুডেন্টরা তো তাদেরই সন্তান। এই স্টুডেন্ট যে জীবন চলে যাচ্ছে, সে কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের হোক না কেন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যে বিশ্ববিদ্যালয় থেকে একটা ছেলে বা একটা মেয়ে মারা যাচ্ছে, এইটার দায়বদ্ধতা ওই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, ভাইস চ্যান্সেলর, প্রক্টর থেকে শুরু করে, কোনো প্রকারে এড়িয়ে যেতে পারেন না। এই ব্যাপারে যেমন করে স্টুডেন্টদের সকল সুযোগ সুবিধার সাথে সাথে থাকবেন, এমনি করে বিপদের সময় তাদের সাথে থাকতে হবে। আমাদের অনেক মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে যেমন করে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এমনি করে বিদেশির কোনো শকুনের চোখ আমাদের উপর পড়েছে কিনা, শিক্ষা ব্যবস্থার উপর পড়েছে কিনা, এটাও আমাদের দেখতে হবে। কারণ আমাদের এই যেমনটি বলছিলাম যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে জাতিকে ধ্বংস করা হবে। রিসেন্টলি যারা অন্যায় অপকর্ম করেছেন, যেমন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন হাজার হাজার কোটি টাকার মালিক, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর বাসায় একজন ছিলেন, উনি 400 কোটি টাকার মালিক। তা এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী তাদের ছাড় দিচ্ছেন না, তাদের এই 400 কোটি টাকা থেকে বা ওই হাজার হাজার কোটি টাকা থেকে এই স্টুডেন্টদের পিছনে আন্দোলনে ঘি ঢেলে অন্য পথে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে কেন, এটাও খতিয়ে দেখতে হবে। এ ব্যাপারে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আমাদের সড়ক ও সেতুমন্ত্রী মহোদয় বলেছেন। আমি আজকে সকালেও দেখেছি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী দীপুমণি ম্যাম, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী জনাব নওফেল স্যার, সবাই কিন্তু এই নিয়ে খুব অরিড। কারণ এই স্লোগান বা এই তথ্যাদির পিছনে আমাদের খুঁটিয়ে দেখতে হবে বেনিফিটেড কারা, স্টেক হোল্ডার কারা। বাট এটা নিয়ে আমাদের অরিড হওয়ার কিছু নাই। যখন এর থেকে অনেক বড় বড় ভয়াবহ পরিস্থিতি এসছে, তাও কিন্তু আলোচনার টেবিলে সমস্যার সমাধান হয়েছে। স্যার, আমরা আজকে বিশ্ববিদ্যালয়গুলো অচল হবার কথা বলছিলাম, যেহেতু বিশ্ববিদ্যালয়ের কথা আসে সেশন জট সাথে সাথে চলে আসে, এবং আমরা জুলাই মাস থেকে আসলে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষকদের আন্দোলন, কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, এই যে পুরো অবস্থাটা শিক্ষা ব্যবস্থাকে স্থবির করে তুলেছে, এইটা আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে? আন্দোলন বলেন, এটা কিছুই না, এটা যে প্রত্যাশা এবং প্রাপ্তির ভিত্তিতে মিল না হয়, সেটা অসন্তোষ। এই অসন্তোষটার জন্য তারা রাজপথে নামে। তা এটা যেহেতু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা প্রত্যেকটা ইনস্টিটিউশন একজন প্রধান আছেন, এই প্রধানগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির মাননীয় প্রধানমন্ত্রী যাচাই বাছাইয়ের পর মহামান্য রাষ্ট্রপতির দিক নির্দেশনায় মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে একজন ডেপুটি সেক্রেটারি স্বাক্ষরিত হয়ে তাকে এই পদ দেওয়া হয়েছে। তো নিশ্চয় সরকার সেই লোককেই দিয়েছেন যিনি যোগ্য, দক্ষ এবং ক্যাপাবল। তো এখন যদি কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আন্দোলন হয়, ওই ভাইস চ্যান্সেলর মহোদয়কে অব্যাহতি দেওয়ার কোনো স্কোপ নাই। তিনি তার দায়িত্বের স্থান থেকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করছেন না, তাকে এই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
কারণ একটা স্টুডেন্টের জীবন যদি চলে যায় এর জন্য যেমন মা বাপ দায়ী, সেজন্য অভিভাবক দায়ী, সেজন্য ভাইস চ্যান্সেলর দায়ী, রাষ্ট্রযন্ত্রও কিন্তু এটার জন্য দায়ী। স্যার, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যদি বলতে চাই যে আন্দোলনটা আসলে এখনো পর্যন্ত চলে আসছে এবং কর্মসূচিগুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে কিন্তু বিকেলেও কর্মসূচি আছে এবং একটা ঠিক পাল্টাপাল্টি একটা কর্মসূচি আমরা আমাদের দর্শকদেরকে জানাচ্ছি যে আছে, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকেও আছে, কোটা আন্দোলনকারীর পক্ষ থেকেও আছে, এবং এর আগে যে সাংঘর্ষিক রূপ আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তী যে রূপটা হতে যাচ্ছে, স্যার আপনি কিভাবে দেখছেন? একজন শিক্ষক হিসেবে আপনার কিরকম আহ্বান থাকবে ছাত্রদের প্রতি? একজন শিক্ষক একজন ছাত্রের কাছে আদর্শের ধারক বাহক। আমিও ছোটকালে আমার শিক্ষকদের অনুসরণ করতাম যে জীবনে ওই সারের মতো হব। তো এই ছাত্ররা এই শিক্ষককে অভিভাবক হিসেবে মানেন, আর সেই শিক্ষকরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মিটিং করে, নিজেরা প্রক্টর, প্রভোস্ট বা ভাইস প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরদের নিয়ে মিটিং করেছেন। যাদের মনে কষ্ট, তাদের কি এই মিটিংয়ে ডাকার প্রয়োজন ছিল না? এখানে আমাদের কিছু গ্যাপ রয়ে গেছে। আমাদের মনে হয় আন্তরিকতার দিক দিয়ে আরেকটু এগিয়ে আসতে হবে। ওই অভিভাবকরাই তাদের দায়িত্ববোধ থেকে যদি স্নেহের পরশ দিয়ে এই বাচ্চাকে সুন্দর করে বুঝিয়ে দেন এইটা সঠিক, এইটা বেঠিক, তাহলে এটা সমাধান করা সম্ভব। আর আমার একটা সন্তান, একটা ছাত্র যদি মিসগাইডেড হয়ে যায়, এর জন্য শুধু পরিবার দায়ী না, আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্র সবাই দায়ী। সকলের সার্বিক অবস্থান যার যার জায়গা থেকে আমরা যদি স্নেহের দৃষ্টি থেকে ওই সন্তানকে আদর্শ গাইডলাইন দেই, তাহলে আমরা এই সমস্যার সমাধান করে আমরা আবার শিক্ষায় নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অবশ্যই স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ কর্তৃপক্ষকে। অচল বিশ্ববিদ্যালয়গুলোর যেটা কথা আমরা বলছিলাম, সেই অচলতা অচিরেই কেটে যাবে এই আশাও আমরা রাখছি, এবং যে আন্তরিকতার কথা আমাদের আজকে অতিথি বলছিলেন, সেই আন্তরিকতা নিয়ে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে এবং একটা আলোচনার মাধ্যমে, সুষ্ঠু আলোচনার মাধ্যমে একটা পরিবেশ, অবশ্যই শিক্ষার পরিবেশ এবং অচলাবস্থা যেটা চলছে সেটা নিশ্চয়ই কেটে যাবে, সেই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত নিশ্চয়ই এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য